হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের যে রেলের পরীক্ষা চলছে সেই পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা সবাই জেনে গেছো এতদিন ধরে, যা পরীক্ষা চলছে, যে রিভিউ পাচ্ছ তাতে। তো আমরা চেষ্টা করছি তোমাদের যে টপ কারেন্ট অ্যাফেয়ার্স, শুধুমাত্র নট রেলওয়ের যে শিফটগুলো হয়ে গেছে তার নয়, যেগুলো তোমাদের এলপিতে এসছে রিসেন্টলি, এনটিপিসি 2025-এ এসছে, গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দুটো টাইপেরই, সেখান থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তুলে আমি করানোর চেষ্টা করছি। ঠিক আছে, চলো। কি বলছে? বলছে যে ফর হুইচ এন্ডেঞ্জার্ড অ্যানিমাল স্পিসিস হ্যাজ ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক ডিসাইডেড টু সিল দ্য পার্ক টু প্রোটেক্ট ইটস নাম্বার। অর্থাৎ ইরাভিকুলাম যে ন্যাশনাল পার্ক আছে, যেটা অবস্থান করছে কোথায়? এটা অবস্থান করছে তোমাদের কেরালাতে। ঠিক আছে, কেরালাতে অবস্থান করছে। এবং এই ন্যাশনাল পার্কের যে অ্যাকচুয়াল যে জীব, যাকে আমরা বলি নীলগিরি তাহির, এটা এক ধরনের হিল এরিয়ান গোট বলা হয়, অর্থাৎ পাহাড়ি অঞ্চলের ছাগল এটা। ঠিক আছে, তো একে প্রোটেক্ট করার জন্য, এর যে সংখ্যা আছে তাকে বাড়ানোর জন্য, কারণ এটা অলরেডি বিপন্ন প্রায় প্রাণী। ঠিক আছে, এটা কিন্তু একটা বিপন্ন প্রাণী। তো বিপন্ন প্রাণী, তাদের সংখ্যা যাতে বাড়ে সেই জন্য প্রজননের সময়, অর্থাৎ এদের একটা সিজন থাকে যে সময় এরা প্রজনন করে, সেই সময়টাতে বাইরের ভিজিটর্সদের ওই পার্কে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যাতে ওরা ওই সময়টাতে নিজেদের মতো করে কাটাতে পারে। ঠিক আছে, কারণ প্রজনন না করলে পরবর্তী প্রজন্মই তৈরি হবে না। ঠিক আছে, এবং এদের সংখ্যা অলরেডি বিপন্ন, সো আরও বিপন্ন হয়ে যাবে এরা। তো সেই জন্যই কী করা হয়েছে, এই অংশটাকে প্রোটেক্ট করার জন্য, এই পার্টটাকে প্রোটেক্ট করার জন্য কী করা হয়েছে, তাদের নাম্বারকে প্রোটেক্ট করার জন্য কী করা হয়েছে, সিল করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। নেক্সট, যেমন আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রাণী সেটাকে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই এই নীলগিরি তাহের কিন্তু তামিলনাড়ুর রাজ্য প্রাণী। যদিও এই ন্যাশনাল পার্কটা অবস্থান করছে তোমাদের কেরালাতে, বাট এটা কিন্তু তামিলনাড়ুর রাজ্য প্রাণী। ঠিক আছে, স্টেট অ্যানিম্যাল হচ্ছে কে? এই নীলগিরি তাহির স্টেট অ্যানিম্যাল। এটা একটু মনে রাখবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, পরেরটাতে। নেক্সট প্রশ্ন, 9 নভেম্বর 2025 তারিখে কোন রাজ্য তার 25তম প্রতিষ্ঠা দিবস ঘোষণা করেছে? দেখো, অ্যাকচুয়ালি এখানে প্রথম যে 3টে রাজ্য রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই 2025 সালে 25তম তোমাদের কিন্তু ফাউন্ডেশন ডে করেছে, কিন্তু 9 নভেম্বর কে করেছে? সেটা হচ্ছে তোমাদের উত্তরাখণ্ড। এর একটা ফ্যাক্ট আছে, কিছু ফ্যাক্ট আছে, চলো জেনে নেবো আমরা। দেখো, প্রথম কথা, কারেন্ট অ্যাফেয়ার্স আমার বিষয় নয়। ঠিক আছে, আমি পড়াচ্ছি কেন? কারণ তোমাদের যে আপকামিং পরীক্ষা চলছে তাতে যাতে তোমাদের হেল্প হয়, পয়েন্ট টু বি নোটেড। বারবার এই কথাটা আমি বারবার বলি। ঠিক আছে, সো দিস অল দ্য পিডিএফস অ্যান্ড এগুলো আমার টিম আমাকে কম্পাইল করে দেয়, সেটাই আমি তোমাদেরকে পড়াই। ঠিক আছে, এখানে বেসিক্যালি কোনো জ্ঞান ঝাড়ার জিনিস নেই। জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্সে ঝাড়া যায় না। নর্মালি সায়েন্স এবং তোমাদের যে ম্যাথের পার্ট আছে সেটা হচ্ছে নলেজের এরিয়া। এটা মেমোরাইজেশনে, দেখো কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো মেমোরাইজ পাওয়ার নেয়। তোমার র্যাম কত ভালো, তোমার রম কত ভালো। ঠিক আছে, সেইটা তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স চেক করে। ওকে, আর তোমার যে ডিসাইডিং পাওয়ার, তোমার অ্যানালাইটিক্যাল পাওয়ার, তোমার গ্রে ম্যাটার কতটা ভালো, তোমার বুদ্ধি কতটা ভালো, তোমার ইন্টেলিজেন্স কতটা ভালো, সেটা কিন্তু প্রমাণ হয় তোমাদের সায়েন্সে। মেমোরি প্রমাণ হবে এতে, তোমার মেমোরি কতটা শার্প, কতটা মনে রাখতে পারো, তোমার জিবি এমবি কত আছে। ঠিক আছে, আর তুমি কতটা জিবি এমবি তো সবার সমানই থাকে, কিন্তু মানুষ ইউজ করে না। ঠিক আছে, তার 1% ইউজ করে না, ইউজ করলেই সে সুপার পাওয়ার হয়ে যায়। যাই হোক, আর যেটা তোমাদের ম্যাথ আছে, সায়েন্স আছে, তাতে তোমাদের প্রমাণ হয় যে তোমার ইন্টেলিজেন্স কতটা আছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো চলো, এখানে আমাদের উত্তরাখণ্ড হচ্ছে তোমাদের অ্যান্সার হবে, যেটা স্টেট ফর্মেশন হয়েছিল 9 নভেম্বর 2000 সালে। ঠিক আছে, এবং 25তম ফাউন্ডেশন ডে কিন্তু 2025-এই করেছে। এই রাজ্যটা আগে উত্তরপ্রদেশের অংশ ছিল, উত্তরপ্রদেশেরই পার্ট ছিল, এখন ফ্রি স্টেট হিসেবে আছে। নেক্সট হচ্ছে তোমাদের ছত্তিশগড়। এটা কিন্তু তোমাদের 1 নভেম্বর 2000 সালে কিন্তু তৈরি হয়েছে, এবং এটা আগে মধ্যপ্রদেশের পার্ট ছিল, এবং এটাও কিন্তু 2025-এ 25তম ফাউন্ডেশন ডে করেছে। নেক্সট হচ্ছে ঝাড়খণ্ড। এটাও কিন্তু তোমাদের কার অংশ ছিল? ঝাড়খণ্ড বিহারের অংশ ছিল, আমরা জানি। এবং এটা কিন্তু 15 নভেম্বর 2000 সাল, অর্থাৎ এই 15 নভেম্বর, 1 নভেম্বর, 9 নভেম্বর, এই টার্মগুলোকে তোমাকে মনে রাখতে হবে, কারণ টার্মগুলোর উপর প্রশ্ন আসছে। ঠিক আছে, এবং এটা আগে বিহারের অংশ ছিল, এবং কিন্তু 15 নভেম্বর 2025 কিন্তু 25তম ফাউন্ডেশন ডে ঘোষণা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন, ইন 2025 শক্তি বিল ওয়াজ রিভিউড অর ব্রট ব্যাক ইনটু ডিসকাশন বাই হুইচ স্টেট? অ্যান্সার তোমাদের কী হবে? অ্যান্সার তোমাদের হবে মহারাষ্ট্র। চলো এটা নিয়ে ডিটেলস আমরা জেনে নেবো কী বলা হয়েছে। দেখো, মহারাষ্ট্র সরকার 2025 সালে শক্তি বিলকে পুনরায় আলোচনায় আনেন। এর পুরো নাম হচ্ছে শক্তি ক্রিমিনাল ল মহারাষ্ট্র অ্যামেন্ডমেন্ট বিল।
নতুন কেন্দ্রীয় ফৌজদারি আইনের সাথে সামঞ্জস্য রেখে নারী ও শিশুদের সুরক্ষা আরও জোরদার করতে এটি সংশোধিত আকারে পেশ করা হয়েছে। তো মেনলি কি, ওমেন সিকিউরিটি অ্যান্ড চিলড্রেন সিকিউরিটি, ঠিক আছে, এই ব্যাপারে আরও জোরদার আইন এটা। তো অ্যান্সার তোমাদের কী হবে, মহারাষ্ট্র অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, হু ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য ওমেন্স 400 মিটার রেস ইন ফেব্রুয়ারি 2025 বাই ব্রেকিং হার ওন রেকর্ড উইথ আ টাইম অফ 51.12 সেকেন্ডস? অ্যান্সার হবে তোমাদের ঐশ্বরিয়া মিশ্রা, ঠিক আছে। এনার ব্যাপারে ডিটেলস জেনে নেব। দেখো এখানে বলা আছে যে ঐশ্বরিয়া মিশ্রা উনি হচ্ছেন 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জেতেন এবং 51.12 সেকেন্ডে কিন্তু উনি নিজের রেকর্ডই ভাঙেন। তো অ্যান্সার এটা হবে। এখানে একটা এক্সট্রা ফ্যাক্ট জোরে নিও, সেটা হচ্ছে উনি কিন্তু মহারাষ্ট্রের মুম্বাইয়ের মানুষ, ঠিক আছে। আমি আমার ওই স্লাইডে লিখে দিচ্ছি। চলো নেক্সট স্লাইড আমরা নিয়ে নিচ্ছি, ওটা আমি লিখে তোমাদের পিডিএফে অ্যাড করে দেবো। পরের প্রশ্ন, এবং তোমরা জানো যে লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস যে অ্যাওয়ার্ড আছে সেটা নিয়ে প্রচুর টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বারবার জিজ্ঞাসা করা হচ্ছে। তো নিউ টাইপের একটা কোশ্চেন্স আমি তোমাদের রেখেছি এবং এটাও তোমাদের মনে হয় পড়ে গেছে। সেটা হচ্ছে বলছে যে তোমাদের এই অ্যাওয়ার্ড অনুযায়ী ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার কে ঘোষণা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের রিয়েল মাদ্রিদ। এর পুরো লিস্ট তোমাদের কাছে অলরেডি আছে, তবু আমি একবার তোমাদের রিভাইজ করে দিচ্ছি। চলো দেখো লোরিয়াস অ্যাওয়ার্ডের ব্যাপারে এই ফ্যাক্টগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। দ্য ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান কে হয়েছেন, উনি হচ্ছেন আর্মল্ড ডুপ্লান্টিস, ওনার খেলা হচ্ছে পোল ভল্ট। এটাও দিতে পারে যে উনি কোন খেলার সঙ্গে যুক্ত, মনে রাখবে। ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান কে হয়েছেন, উনি হচ্ছেন সাইমন বাইলস, উনি জিমন্যাস্টস। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড টিম রিয়েল মাদ্রিদ, ফুটবলের সঙ্গে সবাই জানে। অ্যাকশন স্পোর্টস পার্সন কে হয়েছেন টম পটকক, ইনি হচ্ছেন মাউন্টেন বাইকিংয়ের জন্য এনাকে ঘোষণা করা হয়েছে। নেক্সট স্পেশাল অ্যাওয়ার্ড কে হয়েছে রাফায়েল নাদাল, স্পোর্টিং আইকন, এবং কেলি স্ল্যাটার, ইনি হচ্ছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এইটা নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আবার কাকে দেওয়া হয়েছে এই লোরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের অন্তর্গতভাবে। তো অ্যান্সার তোমাদের হবে কেলি স্ল্যাটার। নেক্সট হচ্ছে রাফায়েল নাদালকে নিয়েও প্রশ্ন এসেছে। নেক্সট হচ্ছে কামব্যাক জিমন্যাস্টিক কাকে বলা হয়েছে? রেবেকা অ্যান্ড্রেড। তো এই সব ফ্যাক্ট তোমাকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখো বলেছে যে হেল্ড ইন মাদ্রিদ, এটা এই যে তোমাদের হয়েছে এই পুরস্কারটা, এটা তোমাদের কিন্তু মাদ্রিদে হয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের স্পেনে হয়েছে। মাদ্রিদ কোথায়? স্পেনে। আর এটা কিন্তু 25তম এডিশন ছিল 2025-এ যেটা ঘটেছে। কবে হয়েছে? এপ্রিল মাসে 25-এ হয়েছে এবং এটা কিন্তু 25তম এডিশন ছিল। চলো নেক্সট প্রশ্ন, ইন ফেব্রুয়ারি 2025 হুইচ প্লেয়ার অ্যাচিভ দ্য রেকর্ড অফ 132টা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ উইন্স? অর্থাৎ 132টা ফুটবল ম্যাচ উইন্সের ক্ষেত্রে ওনার রেকর্ড রয়েছে। উনি কে? উনি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ঠিক আছে। চলো একটুখানি আমরা দেখে নেবো কী বলা হয়েছে। দেখো বলা হয়েছে যে ফেব্রুয়ারি 2025-এ পর্তুগালের অধিনায়ক উনি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উনি কিন্তু তোমাদের আন্তর্জাতিক ফুটবলে 132টি ম্যাচ জয়ের অনন্য রেকর্ড করেছেন, ঠিক আছে। অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট এবং একটা অসাধারণ রেকর্ড। তিনি কিন্তু স্পেনের সার্জিও রোমোসকে অতিক্রম করে এই শীর্ষে পৌঁছন, ঠিক আছে। এবং সঠিক অ্যান্সার তোমাদের কী হবে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চলো পরেরটা। নেক্সট 2025 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত COP30 তোমাদের ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, ঠিক আছে। এটা ইউনাইটেড নেশনস, ইউএন মানে ইউনাইটেড নেশনস, ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স জলবায়ু সম্মেলন কোন দেশে আয়োজিত হয়েছে? ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে ব্রাজিল। ব্রাজিলের বেলাম শহর আছে, সেখানে তোমাদের এই যে তোমাদের পুরো যে কনফারেন্স সেটা কিন্তু তোমাদের হয়েছে। এর নাম হচ্ছে COP30, ঠিক আছে। চলো আর একটা ছোট্ট জিনিস এখানে একটু মনে রাখবে, সেটা হচ্ছে এই COPর পুরো কথা কি, অনেক সময় যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, ঠিক আছে। এটাকেই পুরো কথা হচ্ছে তোমাদের COP বলা হচ্ছে, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। আর 30 এই যে 30, এটা হচ্ছে 30তম, ওই জন্য এখানে COP বলা হয়। বুঝতে পারলাম? অ্যাকচুয়ালি এর যে পুরো কথা সেটাকে বলা হয় কনফারেন্স অফ দ্য পার্টিস। কি বলা হয়? কনফারেন্স অফ দ্য পার্টিস, ঠিক আছে। কনফারেন্স অফ দ্য পার্টিস এটাই হচ্ছে এর পুরো কথা অ্যাকচুয়ালি। কিন্তু এটা স্ট্যান্ড ফর কি, এইটার জন্যই এই কনফারেন্সটাকে করা হয়। কিন্তু এটার পুরো কথা হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, এবং এটা 30তম, ওই জন্য COP30 লেখা আছে। বুঝতে পারলাম? চলো পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া? IRDAI, এটার পুরো কথা হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। জুন এর কথা বলেছে। দেখো সেপ্টেম্বর মাসে এর যে হেড সেটা চেঞ্জ হয়েছে, মানে চেয়ারম্যান চেঞ্জ হয়েছে।
কিন্তু জুন মাসে কিন্তু দেবাশিস পান্ডাই ছিলেন এর হেড। ঠিক আছে, এটা ডিটেলিং আমরা একটু জেনে নেবো। দেখো 2025 সালে জুন মাসে IRDAI এর চেয়ারম্যান ছিলেন দেবাশিস পান্ডা। জুলাই 2025-এ নতুন নিয়োগের আগে পর্যন্ত তিনিই কিন্তু এই দায়িত্বে বহাল ছিলেন, অর্থাৎ জুন মাস জিজ্ঞেস করলে দেবাশিস পান্ডাই অ্যান্সার হবে। ওই জন্য সঠিক অ্যান্সার দেবাশিস পান্ডা হয়েছে। কিন্তু 2025-এ 24শে জুলাই, ঠিক আছে, ভারত সরকার প্রাক্তন অর্থ সচিব অজয় শেঠকে IRDA এর নতুন চেয়ারম্যান নিযুক্ত করেন। তিনি 1 সেপ্টেম্বর 2025 তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন, অর্থাৎ সেপ্টেম্বরের আগে পর্যন্ত দেবাশিস পান্ডাই ছিলেন। তাহলে সেপ্টেম্বর থেকে কে দায়িত্ব নেন? অজয় শেঠ। তো এনার নামটাও একটু মনে রাখবে তোমরা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 2025 সালে জানুয়ারিতে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ CDS, ঠিক আছে, চিফ অফ ডিফেন্স স্টাফ CDS কে দায়িত্ব পালন করেন? অ্যান্সার হবে তোমাদের জেনারেল অনিল চৌহান। দিস উইল বি দ্য ভেরি গুড কোশ্চেন্স, এখনও আসেনি, আসতে পারে। তো অনিল চৌহান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এটা মাথায় রেখো। চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন, 2025 সালে G20 সামিট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? অ্যান্সার হবে তোমাদের সাউথ আফ্রিকা। এটা নিয়ে একটু ডিটেলস জানবো, কারণ G20 সামিট নিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন রেলে পড়েছে। চলো দেখো, G20 সামিটের সঠিক উত্তর হবে তোমাদের সাউথ আফ্রিকা। থিম কী ছিল? সলিডারিটি, ইকুয়ালিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। হোস্ট লিডার কে ছিল? ক্রিন রামাফোসা, উনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এটা প্রশ্ন আসতে পারে যে ভারত কতগুলো তোমাদের ট্রেনারকে আফ্রিকাতে দেবে 10 বছরে, এটা ঘোষণা করে। সেটা হচ্ছে 1 মিলিয়ন সার্টিফাইড ট্রেনার্স দেবে অ্যাক্রস আফ্রিকা ওভার দ্য নেক্সট 10 ইয়ার্স। ঠিক আছে, এই ঘোষণাটা কিন্তু ইন্ডিয়া করেছে। ওই জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এরকম টাইপের প্রশ্ন কিন্তু এসছে যে এখানে ভারত কতগুলো করেছে, ওখানে ভারত কতগুলো করেছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু রেলে আসছে। এটা একটা অড, কারণ G20 সামিটের কোথায় হয়েছে, কে প্রেসিডেন্সি ওখানে প্রেসিডেন্ট ছিলেন, কতগুলো দেশ আছে, এগুলো সব লোকে মনে রাখে, কিন্তু এটা মনে রাখবে না। ওই জন্য ওটাই রেল ঢুকিয়ে দেবে। ঠিক আছে, হয়তো পড়লো না তোমার শিফটে, বাট পড়তে পারে। তো 1 মিলিয়ন সার্টিফাইড ট্রেনার্সকে অ্যাক্রস আফ্রিকা কিন্তু দেবে নেক্সট 10 ইয়ার্সে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন, হু বিকাম দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ইন IPL 2025 মেগা অকশন বাই বিইং সোল্ড ফর 25 কোটি টাকা। ঠিক আছে, আমি তোমাদের বাংলাটা পড়ি একবার। 2025 সালের IPL মেগা নিলামে 25 কোটি টাকায় বিক্রি হয়ে সব থেকে দামি খেলোয়াড় কে হলেন? অ্যান্সার তোমাদের হবে ঋষভ পান্ত। ঠিক আছে, নেক্সট 4 নম্বর বলেছে, হুইচ সিটি হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ দ্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ফর দ্য ইয়ার 2025 বাই ইউনেস্কো। ইউনেস্কো কর্তৃক 2025 সালের জন্য কোন শহরকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের কোচি। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, দেখতেই পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট। অ্যান্সার দেখে নাও। ঋষভ পান্ত ছিলেন, উনি তোমাদের সবথেকে মোস্ট ভ্যালুয়েবল এবং মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে। ভ্যালুয়েবল শব্দ অর্থ একটু অন্যরকম হয়, এক্সপেন্সিভই বলো। ঠিক আছে, তো ঋষভ পান্ত কিন্তু লখনৌ সুপার জয়েন্টসে খেলেন এবং উনি 27 কোটি টাকায় ওনাকে কেনা হয়েছে। এবং এছাড়া শ্রেয়াস আইয়ারকে 26.75 কোটি টাকায় কেনা হয়েছে, যিনি পাঞ্জাব কিংসে যোগদান করেছেন। ঠিক আছে, ঋষভ পান্ত লখনৌ সুপার জয়েন্টসের জন্য LSG, আর শ্রেয়ার আইয়ারকে কিন্তু পাঞ্জাব কিংসে যোগদান করানো হয়েছে। ঠিক আছে, এই টাকায় তাদেরকে কিনে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছেন, ইউনেস্কো কর্তৃক 2025 সালের জন্য কোন শহরকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ঘোষণা করা হয়েছে? ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে? কোচি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কেরালার কোচি শহরকে বই পড়া সংস্কৃতি প্রসারের জন্য এই সম্মান দেওয়া হয়েছে। ভারত থেকে এর আগে 2003 সালে নয়াদিল্লি এই খেতাব কিন্তু পেয়েছিল। ঠিক আছে, তো 3 সালে কিন্তু নয়াদিল্লিও এই খেতাব আগেও জিতেছে। দেখো একটা জিনিস বলি, আমরা সবাই সরকারি চাকরির দিকে লেগে থাকি, আর মোস্ট অফ দ্য প্যারেন্টস যখনই ছেলেরা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে তাদেরকে বাধা দেয়, বলে বাবা পড়তে বস। ঠিক আছে, তা আজকে ঋষভ পন্থ এবং শ্রেয়াস আইয়ারকে দেখো, একটা তোমাদের বছরের জন্য, অনলি দিস ইয়ার, একটা বছরের জন্য খেলবে, তাতে 27 কোটি টাকা। আর শ্রেয়ার আইয়ারকে কিন্তু 26.75 কোটি টাকা। ঠিক আছে, তো তুমি একবার ভাবো, সারা বছর চাকরি করার পরেও এই টাকা কোন তোমাদের মানে সরকারি কর্মচারী পায়? তো ফ্যাক্ট হচ্ছে এইটা। এবার তাহলে কি আসলে সারা ভারতে একটা প্রোগ্রাম চলছে যেটা অন্য দেশগুলোতে হয় না, সেটা হচ্ছে ইকোনমিক সিকিউরিটি। এই ইকোনমিক সিকিউরিটির জন্য আমরা আজকে কি করি, আমাদের যে ইচ্ছা আছে, যে প্যাশন আছে, সেগুলোকে মেরে ফেলি।
ঠিক আছে, এবং অনেকেই আছে, আমার পাড়াতেও অনেকে থাকে এবং আমাদের বাড়ির চারপাশে অনেকে থাকে যারা প্রচুর ভালো ক্রিকেট খেলে, কিন্তু তাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নেই। কারণ একটা খেলাতে ব্যাকআপ দিতে গেলে প্রচুর খরচা হয়। যেমন 27 কোটি টাকা সে পাচ্ছে, তেমন সে কিন্তু প্রচুর, কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ডক্টরের জন্য আজকে কিন্তু আমরা প্রচুর টাকা খরচ করতে রাজি আছি, কিন্তু একটা আমার ছেলেকে আমি ক্রিকেটার বানাবো বা আমার মেয়েকে আমি টেনিস প্লেয়ার বানাবো, তার জন্য কিন্তু আমি কখনোই কোনো টাকা খরচা করতে রাজি নই। এই মেন্টালিটি কিন্তু মানুষের কাছে আছে। এটা হচ্ছে গেল। নেক্সট যেটা জিনিস, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং করে কি হচ্ছে আজকে। এক তো আইটিআই, বুঝতেই পারছো, আইটিআই করে কিন্তু রেল কিন্তু বলে দিয়েছে 10th এবং আইটিআই বোথ কিন্তু গ্রুপ ডিতে চান্স পাবে, গেল। সো আইটিআই যারা করেছে তাদের অবস্থা খারাপ হলো, এটা গেল। নেক্সট যেটা ইস্যু, হ্যাঁ টেকনিশিয়ান আছে বলতে পারো, বাট ওটাতে তো গেল। নেক্সট যেটা ইস্যু সেটা হচ্ছে কি, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, যে ব্যাংকের চাকরি, রেলের যে টেকনিশিয়ানের চাকরি, তাতে ইঞ্জিনিয়াররা ঢুকে যায়, টেকনিশিয়ান গ্রেড 1 এবং অন্যান্য যে পোস্ট আছে তাতে কিন্তু যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়ছে তারা ঢুকছে। আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কি টেকনিশিয়ানে বা রেলে চাকরি করার জন্য পেয়েছিলাম? আমি তো টিচার হওয়ার জন্য পেয়েছিলাম। ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ার তারা সব ব্যাংকে ঢুকছে। ঠিক আছে, আমার পরিচিত প্রচুর বিটেক আছে, আমার বন্ধু বান্ধব ছিল, তারা সব কিন্তু আজকে ব্যাংকে, কোথাও আইবিপিএস, কোথাও তোমাদের এসবিআই। আমরা কি ব্যাংকে চাকরি করার জন্য ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম? তো ফ্যাক্ট হচ্ছে এইটা। ঠিক আছে, অর্থাৎ জেনারেল লেভেলের স্টুডেন্ট যারা আর্টস নিয়ে পড়ছে তাদের কেন গুরুত্ব কমে যাচ্ছে? কারণ ওই সেক্টরগুলোতে চাকরি নেই, ফলে ওই সেক্টরগুলোর লোকজন সব যারা জেনারেল পোস্টের জন্য চাকরি, তাতে ঢুকে যাচ্ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট অফ ইন্ডিয়া। ওকে, এটাকে কমানোর দরকার, আরও বেশি এমন দরকার যে পেশাকে আমরা এডুকেশনে আনবো, অর্থাৎ পেশা ভিত্তিক কোর্স চালু করার খুব দরকার, যেখানে যে পেশায় যে জিনিস, সেই পেশার কাজ আমরা শিখবো, তবেই তো আমরা পেশাটাকে ভালো করে সার্ভ করতে পারবো, তাই না? এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। চলো নেক্সট, পরেরটাতে। নেক্সট প্রশ্ন, আচ্ছা এখানে অ্যান্সার তোমাদের দেওয়াই রয়েছে, আমি অ্যান্সার তুলিনি। হু ওন দ্য মেন সিঙ্গেল টাইটেলস অ্যাট দ্য অস্ট্রেলিয়ান ওপেন 2025 হেল্ড ইন জানুয়ারি? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, কারণ অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে কিন্তু অলরেডি তোমাদের রেলে কোশ্চেন্স এসছে। অ্যান্সার তোমাদের কী হবে? পুরুষ ওপেন সিঙ্গেলে তোমাদের যে খেতাব জিতেছেন তিনি হচ্ছেন জেনিক সিনার, এটা নিয়ে প্রশ্ন এসছে। ইতালিয়ান তারকা জেনিক সিনার ফাইনালসে কিন্তু কার্লোস আলকারাজকে হারিয়ে কিন্তু টানা দ্বিতীয়বারের জন্য তিনি কিন্তু এই শিরোপা কিন্তু জিতেছেন। অ্যান্সার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এটা নিয়ে একটু জেনে নেবো, অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে আমরা একটু জেনে নেবো। চলো দেখো, এক্সট্রা ফ্যাক্ট আমি এখানে রেখেছি। অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর বিজয়ী তালিকাতে পুরুষ এককে জিতেছেন কে? জেনিক সিনার। কাকে হারিয়েছেন? আলেকজান্ডার জেভারেভকে হারিয়েছেন, তো এইটা মনে রাখলেই হবে। নেক্সট হচ্ছে মহিলা একক, ম্যাডিসন কিজ, ইনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়। পুরুষ দ্বৈততে হ্যারি হ্যালিনওভারা এবং হেনরি প্যাটেল ছিলেন। মহিলা দ্বৈততে ছিলেন, মহিলা দ্বৈত মানে কি? ওমেন্স ডবলস। ঠিক আছে, মানে এখানে দুজন মহিলা অপর দুজন মহিলার সাথে কম্পিট করেন। এখানে কি দুজন পুরুষ অপর দুজন পুরুষের সাথে কম্পিট করেন। এখানে কি একজন মহিলা অপর একজন মহিলার সাথে কম্পিট করেন। এখানে কি একজন পুরুষ অপর একজন পুরুষের সাথে কম্পিট করেন। মিশ্র বলতে কি বোঝায়? একজন মহিলা থাকেন, একজন পুরুষ থাকেন, এদিকেও একজন মহিলা থাকেন এবং একজন পুরুষ থাকেন, এইভাবে কিন্তু হয়। ঠিক আছে, মিশ্র দ্বৈত বলে একে। তো যাই হোক, তো মহিলা দ্বৈত হচ্ছে তোমাদের ক্যাটরিনা সিনিয়াকোভা এবং টেলর টাউনসেন্ড, এনারা এদেরকে হারিয়েছেন, বাট যারা জিতেছেন তাদের নামটা মনে রাখলেই হবে। আর যদি মনে রাখতে চাও রাখতে পারো, বাট মনে থাকবে না। নেক্সট হচ্ছে মিশ্র দ্বৈতকে অলিভিয়া গ্যাডেকি এবং জন পিয়ার্স, ঠিক আছে, এনারা এদেরকে হারিয়েছেন। তো এই টোটাল টুর্নামেন্টটা কিন্তু 2025-এ 12 থেকে 26শে জানুয়ারি মেলবোর্ন পার্ক, যেটা কিনা অস্ট্রেলিয়াতে অবস্থান করছে, এটা বেসিক্যালি অস্ট্রেলিয়াতে অবস্থান করছে, ওখানে কিন্তু এই খেলাটা হয়েছে। আর মনে রাখবে অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু হার্ড কোর্টে খেলা হয়, কারণ এটা দিয়ে তোমাদের প্রশ্ন এসছে, যারা টেনিস খেলে তারা অল্প বিস্তর জানে যে কোর্ট কাকে বলা হয়। তো হার্ড কোর্টে কিন্তু এটা খেলা হয়, ঠিক আছে, ক্লে কোর্টে নয়, এটা কিন্তু হার্ড কোর্টে কিন্তু খেলা হয়। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। চলো আরেকটা ছোট্ট জিনিস আছে এখানে, এটা কিন্তু 113তম তোমাদের ইভেন্ট ছিল, এটা মনে রাখবে যদি বাই চান্স জেল দিয়ে দেয়। 6 নম্বর প্রশ্ন দেখো, বলেছে 2025 সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব প্রকল্প কর্মশ্রী এর নাম পরিবর্তন করে নিচের কোনটি রাখার ঘোষণা করেছে? বাংলাশ্রী, মহাত্মাশ্রী, কর্মনির্মাণ, গ্রামীণ রোজগার। অ্যান্সার তোমাদের এখানে গিভেনই আছে, আমি দুটো কোশ্চেনের অ্যান্সার তুলিনি, স্লাইডটা এভাবেই তৈরি ছিল। তো মমতা শ্রী এক্সট্রা ফ্যাক্ট কী বলা যাবে? অ্যান্সার তোমাদের কী হবে? অ্যান্সার হবে বি, অর্থাৎ মহাত্মাশ্রী। এখানে কি বলা হয়েছে? কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন, তার মানে হচ্ছে এমজি নারেগা, এটা হচ্ছে বিখ্যাত একটা তোমাদের প্রকল্প। এবং এতে কি হতো? শ্রম বন্টন করে মানুষকে শ্রমের জন্য দেওয়া হতো এবং তার জন্য তাকে অর্থ প্রদান করা হতো, সোজা কথা বলতে।
তার নাম পরিবর্তন করে ভিভিজি রামজি, ঠিক আছে, ভিভিজি রামজি বিল করার প্রতিবাদে, মানে এই নামকরণ করার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানাতে এই নতুন নামকরণ করা হয়েছে। অর্থাৎ এই যে কর্মশ্রী প্রকল্প যেটা পশ্চিমবঙ্গে, তাকে নাম করে মহাত্মাশ্রী প্রকল্প করা হয়েছে। তো মহাত্মাশ্রী প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিলের মাধ্যমে, মানে এটা আমাদের স্টেট গভর্নমেন্টেরই তহবিল, গ্রামীণ জব কার্ড হোল্ডারদের বছরে 50 দিনের কাজের নিশ্চয়তা দিয়ে থাকে। ঠিক আছে, 365 দিনের মধ্যে 50 ডেজ কাজে নিশ্চয়তা দিয়ে থাকে। এটা তোমাদের কারেক্ট অ্যান্সার। এর মানে এটা কিন্তু একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। দেখো পরেরটায় যাওয়ার আগে এখানে দুটো জিনিস কিন্তু তুমি জানলে, এক পশ্চিমবঙ্গ সরকার কী করেছে ওটা তো নিয়ে ডাইরেক্ট প্রশ্ন ছিলই। দুই আরেকটা জিনিস তোমরা জানলে, এমজি নারেগা কিন্তু একটা বিখ্যাত তোমাদের তোমাদের একটা স্কিম, এবং তার নাম পরিবর্তন করে আর রাজ্য সরকার কী নাম রেখেছে সেটাও তোমরা জানলে। বোঝাতে পারলাম কী নাম রেখেছে সেটাও তোমরা জানলে। তো ভিবিজি এবং রামজি, এই হচ্ছে তোমাদের নামকরণ কিন্তু উনি রেখেছেন। ওকে, চলো নেক্সট। 7 নম্বর প্রশ্ন, মার্চ 2025-এ হুইচ কান্ট্রি টপড দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী তোমাদের কোন দেশ 8তম বারের জন্য, অর্থাৎ পরপর 8বার একই পজিশানে আছে, কী হচ্ছে সে ফার্স্ট হচ্ছে। তো পরপর 8বার ফার্স্ট কে হয়েছে এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে? ঠিক আছে, তো অ্যান্সার দেখে নাও। তোমাদের অ্যান্সার তোমাদের হবে হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে তোমাদের টানা 8বার কিন্তু বিশ্বের সবথেকে সুখী দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। ভারতের স্থান কিন্তু অনেক কম, দেখতে পাচ্ছি 126তম স্থানে রয়েছে ভারত। এবং এখানে তোমরা আরও একটু ডিটেলস তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ ফিনল্যান্ড কিন্তু ফার্স্টে রয়েছে এবং তার স্কোর দেখে নাও 7.741। ডেনমার্ক কিন্তু 7.5, আইসল্যান্ড কিন্তু 7.525, এটা 83, এটা 25, ঠিক আছে। আর চতুর্থ স্থানে রয়েছে তোমাদের সুইডেন। আর ভারতের স্থান হচ্ছে 126, এর স্কোর হচ্ছে তোমাদের 4.054 অ্যাপ্রক্স, ঠিক আছে। তো এক্স্যাক্ট ফ্যাক্ট কি, ভারত গত বছরের তুলনায় যথেষ্ট মানে স্কোরে উন্নতি করেছে এমন নয়, সামান্যই উন্নতি করেছে। কিন্তু এটা ভারতের ক্ষেত্রে ভালো হলেও বাকি যে দেশ আছে দক্ষিণ এশিয়ার, যেমন নেপাল, চীন, এরা কিন্তু এখনও যথেষ্ট পিছিয়ে রয়েছে এই ইন্ডেক্সে, ঠিক আছে। সো ভারতের জন্য ভালো, কারণ সামান্য উন্নতি করেছে। তাও দেখতে পাচ্ছি 126তম পজিশনে রয়েছে, মানে ভালো করে ভাবো যে কত পিছিয়ে আছে ইন্ডিয়া, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান স্টেট অ্যানাউন্স দ্য সেট আপ অফ দ্য কান্ট্রিজ ফার্স্ট গ্রিন হাইড্রোজেন হাব ইন ইটস 2025 বাজেট? ঠিক আছে, কোন ভারতীয় রাজ্য তাদের 2025 সালের বাজেটে প্রথম গ্রিন হাইড্রোজেন হাব তৈরির কথা ঘোষণা করেছে? ইম্পর্টেন্ট, অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের হবে কেরালা। এক্সট্রা ফ্যাক্ট কি, কেরালা সরকার তিরুবনন্তপুরম এবং কোচিতে গ্রিন হাইড্রোজেন হাব তৈরির কথা বলেছে এবং 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি কেরালা। চলো নেক্সট প্রশ্ন, 2025 সালের মার্চে অনুষ্ঠিত 97তম একাডেমি পুরস্কার, যেটাকে অস্কার বলা হয়, কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে? অ্যান্সার হবে তোমাদের আনোরা। ঠিক আছে, চলো এর ফ্যাক্ট দেখে নেবো আমরা আস্তে আস্তে। প্রথম ফ্যাক্ট যেটা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, 1 মিনিট, ইয়েস, দেখো সঠিক অ্যান্সার কি, আনোরা। বিজয়ী ছবি হচ্ছে শন বেকার পরিচালিত আনোরা, 2025 সালের অস্কারের সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে এবং কমেডি ড্রামা এটা, এবং এটা কিন্তু কান চলচ্চিত্রতেও 2024-এও কিন্তু শীর্ষ সম্মান পেয়েছিল। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, বেস্ট পিকচার যেটা তোমাদের বললাম আনোরা, এটা তো দেখতেই পেলে। বেস্ট ডিরেক্টরকে শন বেকার, ঠিক আছে, আনোরার জন্য। বেস্ট অ্যাক্টরকে অ্যাড্রিয়ান ব্রডি, উনি কিন্তু ব্রুটালিস্টের জন্য পেয়েছেন। ব্রুটালিস্ট আর একটা ছবি, ঠিক আছে, উনি কিন্তু তার জন্য পেয়েছেন। অ্যান্ড্রিয়ান ব্রডি ব্রুটালিস্ট ছবির জন্য পেয়েছেন। বেস্ট অ্যাক্ট্রেসকে সেটা হচ্ছে মিকি ম্যাডিসন, উনি অ্যানোরা ছবির জন্য পেয়েছেন। সাপোর্টিং অ্যাক্টরকে কারিয়ান চালকিং, এ রিয়েল পেন ছবির জন্য উনি পেয়েছেন। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসকে জিও সালডানা, উনি কিন্তু অ্যামেলিয়া পেরেজ এই চিত্রের জন্য পেয়েছেন। বেস্ট অরিজিনাল স্ক্রিন পে অ্যানোরা। বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন পে কনক্লেভ। বেস্ট সিনেমাটোগ্রাফি দ্য ব্রুটালিস্ট ছবি, এগুলো সব সিনেমার নাম কিন্তু, ঠিক আছে, অ্যানোরা, কনক্লেভ, এগুলো সিনেমার ছবি। বেস্ট সাউন্ড হচ্ছে ডিউন পার্ট 2। বেস্ট ভিজুয়াল এফেক্টস হচ্ছে ডিউন পার্ট 2। বেস্ট ডকুমেন্টারি ফিচার্স নো আদার ল্যান্ড, ঠিক আছে। তো এই যে টোটাল, এগুলো একটু মনে রাখতে পারলে ভালো হয়। তো অ্যান্সার এখানে কী হবে আমাদের, আনোরা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু। চলো নেক্সট পয়েন্টটাতে। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য লিড অ্যাস্ট্রোনট সিলেক্টেড ফর ইন্ডিয়াস ফার্স্ট ক্রিউড মিশন গগনয়ান 1? ঠিক আছে,
অ্যান্সার তোমাদের কী হবে? গগনযান 1-এর জন্য তোমাদের যে ক্রিউড মিশন, তাতে কারা কারা সিলেক্টেড হয়েছে সেটা হচ্ছে প্রশান্ত নায়ার, রাকেশ শর্মা, অজিত কৃষ্ণান এবং অঙ্গদ প্রতাপ। তো অ্যান্সার তোমাদের হবে প্রশান্ত নায়ার। ঠিক আছে, এক্সট্রা ফ্যাক্ট, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার হলেন গগনযান মিশনের প্রথম প্রধান মহাকাশচারী। ইসরো এই মিশন ভারতকে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে পাঠানোর জন্য গৌরব দেবে। ঠিক আছে, নেক্সট দেখো, নির্বাচিত মহাকাশচারী কারা ছিলেন ভারতের প্রথম, মানে কারা আছেন আর কি। তো গগনযান অভিযান যেটা, তাতে 4 জন ছিলেন। ঠিক আছে, তো তারা কারা হলেন? তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার, যার নাম একটু আগে করা হলো, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ড হচ্ছেন শুভাংশু শুক্লা। তবে পরবর্তীকালে শুভাংশু শুক্লাকে এক্সম 4-এর জন্য কিন্তু নির্বাচিত করা হয়েছে। ঠিক আছে, এক্সম 4 এটাও তোমাদের কিন্তু শুভাংশু শুক্লার ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে, এটা তোমাকে মনে রাখবে। এটাও কিন্তু একটা ওই রকম ক্রিউড তোমাদের যে 4 জন ছিলেন সেখানে, এবং সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা তোমাদের বলতে পারো যে এই ধরনের একটা যাত্রা। ঠিক আছে, তো শুভাংশু শুক্লার নামটা এক্সম 4-এ যাওয়া হয়েছে। তো এনারা কিন্তু প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, চলো দেখে নেবো কী বলা হয়েছে। আরও দুটো ফ্যাক্ট এখানে বলা রয়েছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পরীক্ষার কয়টাগুলো পর্যায় রয়েছে। প্রথমত হচ্ছে 1 জন নয় 3 জন মহাকাশচারী যাচ্ছেন। 4 নম্বর যিনি ছিলেন শুভাংশু শুক্লা, ওনাকে এক্সম 4-এ পাঠানো হয়েছে, সো উনি এই অন্তর্গত নন। তো 3 জন মেন আছেন, প্রশান্ত নায়ার, ক্যাপ্টেন অজিত কৃষ্ণন এবং অঙ্গদ প্রতাপ। ঠিক আছে, এই 3 জন আপাতত আছেন এখন। নেক্সট হচ্ছে দুটো পর্যায়ে এটাকে করা হবে, এক হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট করানো হবে, আর প্যাড অ্যাবোট টেস্টও অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, এই মানে প্রসেসটা করানোর আগে এগুলোকে টেস্ট করে নেওয়া হবে। নেক্সট হচ্ছে মানুষদেরকে পাঠানোর আগে কিন্তু আগেই হিউম্যানয়েড রোবট বোম মিত্রকেও কিন্তু পাঠানো হচ্ছে। এর কারণ কি? যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, কারণ তারা হিউম্যান, তাদের প্রবলেম হতে পারে। তো মহাকাশে গেলে কী কী প্রবলেম হতে পারে এরকম ক্ষেত্রে, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? কাউকে পাঠানো হচ্ছে এবং তাকে একটা এমন জায়গায় পাঠানো হচ্ছে মহাকাশে, যেটা হচ্ছে গগনযান 1, এটা হচ্ছে একটা মহাকাশযান, তাতে করে পাঠানো হচ্ছে। সুতরাং প্রবলেম হতে পারে। সো মানুষের ওপর যাতে প্রবলেম না হয় তার জন্য আগে কী করা হচ্ছে, হিউম্যানয়েড রোবট বোম মিত্রকে কিন্তু পাঠানো হচ্ছে। বোম মানে হচ্ছে আকাশ, মিত্র মানে হচ্ছে তোমাদের কি ফ্রেন্ড। তো এটা মনে রাখবে, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন্স আসতে পারে এই টার্মগুলো দিয়ে। নেক্সট হচ্ছে এইটাকে কোন মহাকাশযানে করে উৎক্ষেপণ করা হয়েছে সেটা ইম্পর্টেন্ট। LVM-3। ঠিক আছে, LVM-3 এই যে রকেট আছে, এই রকেটে করে কিন্তু একে কি করা হয়েছে, উৎক্ষেপণ করা হয়েছে, মানে করা হবে, সোজা কথা বলতে এখনও করা হয়নি, করা হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, পরের 10টা কোশ্চেন্স দেখো, দুটো 10টা কোশ্চেন্স আমাদের শেষ হয়ে গেছে, তার মানে 20 কোশ্চেন্স আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো, ফার্স্ট কোশ্চেন্স বলছে, ওয়েন হ্যাজ দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 হুইচ প্রোভাইডেড দ্য বেনিফিটস টু দ্য গিগ ওয়ার্কার্স কারা? দেখো, আমাদের দরজায় দরজায় দেখবে অনেক সময় ডেলিভারি বয় আসে বা ডেলিভারি পার্সন আসে, তারা কিন্তু এই গিগ ওয়ার্কার্সদের মধ্যেই পড়ে, প্রথম কথা। নেক্সট হচ্ছে, তোমরা দেখবে যে কিছু কোম্পানিজ আছে তারা ওয়ার্কার্স রাখে এবং অন্য থার্ড পার্টি কোম্পানির সঙ্গে কি করে, তাদের সঙ্গে চুক্তি করে এই চুক্তিবদ্ধ যে সমস্ত ওয়ার্কার্স, তাদেরকে গিগ ওয়ার্কার্সের মধ্যেই ফেলা হয়। তো বলছে যে বিন এফেক্টিভলি ইমপ্লিমেন্টেড অ্যাক্রস ইন্ডিয়া, এটা তোমাদের প্রথম যখন করা হয়েছিল সেটা হচ্ছে 21শে নভেম্বর 2025 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এবং আমি তোমাদের আরও কিছু ইনফরমেশান এর মধ্যে দিচ্ছি। দেখো, রাজস্থান কিন্তু 2023-এ এই আইন বলবৎ করে প্রথম রাজ্য হয়ে উঠেছে। ঠিক আছে, এটা পুরোটা ডিটেলস পড়ে নিও। নেক্সট হচ্ছে 2025-এ হচ্ছে কর্ণাটক। তো পরবর্তীতে প্ল্যাটফর্ম ভিত্তিক গিগ কর্মী সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ, যেটা হচ্ছে এই আইনের লক্ষ্যে, দেখো সোশ্যাল সিকিউরিটি দেখতে পাচ্ছ আশা করি, চালু করে, যা গিগ কর্মীদের আনুষ্ঠানিকীকরণ করে এবং একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি করে। ঠিক আছে, সো প্রথমে রাজস্থান, তারপর কর্ণাটক। তো অ্যান্সার এখানে কী হবে, 21শে নভেম্বর 2025। ঠিক আছে, 21শে নভেম্বর 2025। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট কোশ্চেন্স, ক্ষুদ্র লঘু এবং মাঝারি, যাকে এমএসএমই বলা হয়, ঠিক আছে, সেই উদ্যোগের প্রধানতম কোন টেকসই উন্নয়ন লক্ষ্যে অবদান রাখে? অর্থাৎ এই উদ্যোগটা কোনটাকে উন্নয়ন করার জন্য তৈরি করা হয়েছে বা আনা হয়েছে? অ্যান্সার তোমাদের হবে SDG 8। ঠিক আছে, SDG 8, দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এইটা হচ্ছে SDGর পুরো কথা, দেখতে পাচ্ছ এখানে লেখাও আছে। তো কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে SDG 8, অর্থাৎ ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ।
অর্থাৎ মানুষের যাতে কাজ থাকে এবং সেটা ডিসেন্ট কাজ হয় এবং তাদের যাতে ইকোনমিক গ্রোথ হয়, এই যে দুটো রিজন, তার জন্যেই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 8 আছে, তাকে উন্নতির লক্ষ্যে কিন্তু এই এমএসএমই প্রকল্প চালু করা হয়। ঠিক আছে, বা সেক্টরটা অ্যাকচুয়ালি আছে। নেক্সট কোশ্চেন্স, হু রিলিজড দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স রিপোর্ট ইন ইন্ডিয়া? অ্যান্সার তোমাদের হবে নীতি আয়োগ। ঠিক আছে, এটা নীতি আয়োগ করে। নীতি আয়োগের চেয়ারপারসনকে, এটা দিয়ে তোমাদের প্রশ্ন এসেছিলো, বলে দিচ্ছি, অনেকেই জানো। নীতি আয়োগের যে চেয়ারপারসন, উনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে, পিএম, অর্থাৎ এখানে নরেন্দ্র মোদী কিন্তু পিএমই হন, অর্থাৎ এই মুহূর্তে নরেন্দ্র মোদী আছেন কারণ উনি পিএম আছেন তাই। ঠিক আছে, গেল, অর্থাৎ প্রাইম মিনিস্টার। নেক্সট হচ্ছে, তোমরা যদি দেখো যে এই যে আমাদের নীতি আয়োগ, অর্থাৎ নীতি আয়োগ যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যে ইন্ডেক্স রিলিজ করে, সেটা আমাদের ডোমেস্টিক ইন্ডেক্স, অর্থাৎ ভারতের শুধুমাত্র। এবার গ্লোবাল এরকম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ইন্ডেক্স আছে, সেটা নিয়ে কথা বলছি। মনে রাখবে এখানে 3টে ক্যাটাগরি থাকে। 0 থেকে 49 যারা হয় তাদেরকে বলা হয় অ্যাসপিরেন্টস। ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? অ্যাসপিরেন্টস। আর এই রেঞ্জের মধ্যে 2টো রাজ্য এই মুহূর্তে পড়ছে, আমি নাম পরে করছি। এরপরে, আচ্ছা আমি তোমাদের এই কালটা লিখি। এরপরে যারা থাকে, অর্থাৎ 0 থেকে 49 অবধি অ্যাসপিরেন্টস, তারপরে যারা থাকে তাদেরকে বলা হয় পারফর্মার। কি বলা হয়? পারফর্মার। ঠিক আছে, এদের যে রেঞ্জ হয়, পারফর্মারদের যে রেঞ্জ হয়, সেটা তোমাদের 49 অবধি হয়ে গেছে, তাহলে 50 থেকে 64, এদেরকে বলা হয় পারফর্মার রাজ্য। নেক্সট হচ্ছে ফ্রন্ট রানার। ঠিক আছে, ফ্রন্ট রানার অর্থাৎ ভালো প্রদর্শন করছে কারা, তারা থাকে, যাদের র্যাঙ্ক হয় তোমাদের 69 থেকে 99, অর্থাৎ এখানে 0 থেকে 100 অবধি র্যাঙ্কিং সিস্টেম চালু আছে, অর্থাৎ কে কত নাম্বার পাচ্ছে, বোঝাতে পারছি। আর অ্যাচিভার্স, অর্থাৎ যে ফার্স্ট হয়, CACHIEVERS, অ্যাচিভার কাকে বলা হয়? যে হচ্ছে 100 পায়, তাকে আমরা বলবো অ্যাচিভার। যে 100 পাচ্ছে তাকে আমরা কি বলবো? অ্যাচিভার। তো এই হচ্ছে টোটাল তোমাদের ডিস্ট্রিবিউশন থাকে 4টে ক্যাটাগরিতে। ওকে, তো বেস্ট পারফরম্যান্স যে দেখিয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে কেরালা। এক মিনিট। ঠিক আছে, বেস্ট যে রাজ্যের পারফরমেন্স দেখিয়েছে সেই হচ্ছে কেরালা, এবং তারপরেই তোমাদের আছে উত্তরাখণ্ড। ওকে, এবং অনেক নিচে তোমাদের রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড। বিহার সব থেকে ন্যূনতম দেখানো হয়েছে এখানে পারফরমেন্স অনুযায়ী। ঠিক আছে, ঝাড়খণ্ড, KHAND, ঝাড়খণ্ড, বিহার এবং ঝাড়খণ্ড হচ্ছে সব থেকে ন্যূনতম। এই পার্টগুলো মনে রেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার গ্লোবালটা নিয়ে একটু কথা বলবো আমরা, ইম্পর্ট্যান্ট। দেখো, গ্লোবাল ইন্ডেক্সে যদি কথা বলি, গ্লোবাল SDG, এটা মনে রাখবে, অর্থাৎ SDG পুরো কথা এখানে লেখা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, কিন্তু এটা গ্লোবাল, অর্থাৎ ওয়ার্ল্ডের নিরিখে কত, সেটা একটু দেখে নাও। ভারতের স্কোর হচ্ছে 99তম। আচ্ছা এই জায়গাতে লিখছি, ভারতের স্কোর কত এখানে? 99তম। সারা বিশ্বে ভারতের স্কোর কত? 99তম। স্কোর মানে র্যাঙ্কিং 99তম। স্কোর কত করেছে? 100-এর মধ্যে 67 পেয়েছে ভারত। ঠিক আছে, পরীক্ষা কত পেয়েছে? 100-এর মধ্যে 67, এবং 99তম স্থানে দাঁড়িয়ে আছে ইন্ডিয়া। ঠিক আছে, তার মানে 99টা দেশ বা 100টা দেশ কিন্তু নেই, তার থেকে বেশিই আছে। নেক্সট হচ্ছে, এই প্রথম ভারত কিন্তু 100-র মধ্যে পড়েছে, অর্থাৎ এর আগে 100-র বেশিতে র্যাঙ্কিং হতো। 99তম মানে বুঝতে পারছো, আন্ডার 100-এর মধ্যে এই ফার্স্ট ঢুকলো, ফার্স্ট টাইম আন্ডার 100-এর মধ্যে ঢুকেছে। কে এই গ্লোবাল SDG কে পাবলিশ করে? সেটা হচ্ছে UN, অর্থাৎ ইউনাইটেড নেশনস। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, কোন প্রখ্যাত অর্থনীতিবিদকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে কিন্তু মরণোত্তর, অর্থাৎ উনি মারা গেছেন এবং তার পরে পেয়েছেন? অ্যান্সার হবে তোমাদের বিবেক দেবরায়। ঠিক আছে, দেখো পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ, দ্রোণাচার্য ইত্যাদি অ্যাওয়ার্ড প্রচুর পরিমাণে পড়ছে। এই অ্যাওয়ার্ডগুলোকে একবার তোমরা কিন্তু রিভিশন করে নিও। এখানে আমি একটাই কোশ্চেন্স দেখেছি, অ্যান্সার হবে তোমাদের বিবেক দেবরায়। এটা কিন্তু রিপিটেডলি কোশ্চেন্স এসছে পরীক্ষায়। চলো, বলছে হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ জম্মু কাশ্মীর ইন জুন 2025? জম্মু কাশ্মীরের চিফ মিনিস্টার কে ছিলেন, কিন্তু জুন মাসের কথা বলা হয়েছে, তো এখনও উনি চিফ মিনিস্টারই আছেন। তো অ্যান্সার হবে তোমাদের ওমর আবদুল্লাহ। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এই যে তোমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার আছেন, সরি ডেপুটি চিফ মিনিস্টার, ঠিক আছে, ডেপুটি চিফ মিনিস্টার, ডেপুটি CM,
তার নাম হচ্ছে সুরিন্দর কুমার চৌধুরী। এটা একটু মনে রাখবে, কারণ আসতে পারে এটা যখন দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে সেটাও বলে দিই। সুরিন্দর কুমার চৌধুরী, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে জেএনকের অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীরের যিনি গভর্নর আছেন, ঠিক আছে, গভর্নর, GOVERN, গভর্নর আছেন, তার নাম কি? তার নামটাও খুব ইম্পর্ট্যান্ট, মনোজ সিনহা, ঠিক আছে, মনোজ সিনহা। কেন ইম্পর্ট্যান্ট? কারণ দেখো 2024 জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রথম লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হয়, অর্থাৎ বিধানসভা ইলেকশন হয়, ঠিক আছে। এবং 370 নম্বর ধারা, যেটা জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল, সেটাকে কী করে দেওয়া হয়? রদ করে দেওয়া হয় এবং একে ইউনিয়ন টেরিটরিতে কনভার্ট করে দেওয়া হয়। এবং তার বেসিসে প্রথম লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হয় 2024, এবং তাতেই কিন্তু ডেপুটি CM হন কিন্তু, চিফ মিনিস্টার হন কিন্তু তোমাদের ওমর আবদুল্লাহ। এই জন্য এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, বোঝাতে পারছি আমি? চলো নেক্সট কোশ্চেন তোমাদের বলছে, অ্যাজ অফ July 1, 2024 বাই হুইচ নিউ অ্যাক্ট হ্যাজ দ্য ইন্ডিয়ান পেনাল কোড IPC বিন রিপ্লেসড ইন ইন্ডিয়া হুজ প্রভিশনস আর ফুললি অপারেশনাল আন্ডার জুডিশিয়াল ফোকাস ইন 2025 আমাদের IPCর যে নাম সেটাকে চেঞ্জ করা হয় এবং চেঞ্জ করে নতুন নামকরণ করা হয়, ঠিক আছে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি পুরোটা বলে দিই তোমাদের, দেখো ডিটেলস একটুখানি পড়ে নাও, ইম্পর্ট্যান্ট। ভারতে 1 জুলাই 2024 থেকে কিন্তু উপনিবেশিক যুগের যে ইন্ডিয়ান পেনাল কোড ছিল IPC, সেটাকে চেঞ্জ করা হয়েছে। এটা 1 নম্বর চেঞ্জ হয়েছে। 2 নম্বর এটা চেঞ্জ হয়েছে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, যেটা তোমাদের CRPC বলা হয়, ঠিক আছে, ক্রিমিনালে CRPC নেওয়া হয়, এটা চেঞ্জ হয়েছে। 3 নম্বর হচ্ছে এইটা চেঞ্জ হয়েছে, এটার নাম চেঞ্জ হয়েছে, রুলস চেঞ্জ হয়নি, নাম চেঞ্জ হয়েছে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট IEA, এটা চেঞ্জ হয়েছে। এই তিনটের নামকরণ নতুন কি করা হয়েছে দেখে নাও, নতুন কি করা হয়েছে। প্রথমটার নামকরণ করা হয়েছে তোমাদের ভারতীয় ন্যায় সংহিতা, ঠিক আছে, ফার্স্ট ভারতীয় ন্যায় সংহিতা লেখা রয়েছে। CRPCর পরিবর্তে এটা করা হয়েছে, 2 নম্বর করা হয়েছে কি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, BNSS বলতে CRPC হবে, BNS বললে কিন্তু তোমাদের IPC হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের IEA অর্থাৎ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এটাকে করা হয়েছে ভারতীয়, মানে 3 নম্বরটাকে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ঠিক আছে, BSA, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। যদিও এই টার্মগুলো পিওরলি ইংলিশ নয় বা পিওরলি বেঙ্গলি নয়, এই টার্মগুলো অনেকটাই বলতে পারো সংস্কৃত এবং কিছুটা হিন্দি ভাষা, বাট আমি যেটা আমার মনে হচ্ছে এটা সংস্কৃত থেকে নেওয়া, ঠিক আছে। তো তোমরা একবার দেখে নিও। তো BSA ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পুরো ব্যাপার, এই তিনটে। তো এখানে তোমাদের কোনটা বলেছে? IPC বলেছে। তো IPC বললে কী হবে? ভারতীয় ন্যায় সংহিতা, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো BNS উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এইটা তোমাদের কিন্তু অ্যান্সার হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স, চলো, এটা খুবই কমন কোশ্চেন্স, বারবার রিপিট এসে, ওই জন্য আমিও তোমাদের ইনক্লুড করেছি। যে লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার কে জিতেছেন? অ্যান্সার হবে তোমাদের আলমন্ড মুন্ডো ডুপ্লান্টিস। এটা তোমরা ওখানে আমি তোমাদের লিস্ট দিয়েছি একটু আগে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান পোর্টস অ্যাক্ট 2025। দেখো 2025 ইন্ডিয়ান পোর্টস অ্যাক্ট নতুন করে তার নাম চেঞ্জ হয়েছে এবং কিছু ধারাও চেঞ্জ হয়েছে। সেটা আদপে ওল্ড কোন অ্যাক্ট ছিল সেটা জিজ্ঞেস করা হয়েছে। অ্যান্সার হবে তোমাদের ইন্ডিয়ান পোর্টস অ্যাক্ট 1908। 1908 যেটা ছিল সেটাকেই চেঞ্জ করে 2025 আনা হয়েছে এবং এই পরিবর্তনটা তোমাদের করা হয়েছে অগস্ট 2025। তাই দিস অলসো ইম্পর্টেন্ট, কারণ বলতে পারে যে কোন সালে করা, মানে কোন মাসে করা হয়েছে। তো অগস্ট মাসে 2025 কিন্তু করা হয়েছে, এই জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন, SBI গবেষণা এবং সরকারি তথ্য অনুযায়ী 2017-18 বেকারত্ব যেটা 6% ছিল, ঠিক আছে, সেটা 2024-25 কত শতাংশে নেমে এসছে? কারেক্ট অ্যান্সার তোমাদের হবে 3.2 কিন্তু নেমে এসছে, ঠিক আছে। যদি আমরা এপ্রিল স্পেসিফাইড যদি আমরা ধরি, তাহলে এপ্রিল 2000, দেখো আমি বলে দিই এখানে, এপ্রিল 2025 এই যে পার্সেন্টেজটা ছিল, এটা ছিল তোমাদের 5.1%, মাফ করো 5.1%, ঠিক আছে। যদি নভেম্বরে দেখি, অর্থাৎ নভেম্বর 2025 যদি দেখি, এটা ছিল তোমাদের 4.7%। দ্যাট মিনস ইট ইজ ডিক্লাইনিং, অর্থাৎ এটা কমছে কিন্তু, ঠিক আছে। কিন্তু 2024-25 ওভারঅল, মানে 2024 কথাকে ঢোকানো বলে 3.2% কারেক্ট অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন,
তোমাদের বলছে যে হায়দ্রাবাদে যে সিসিবিএম আছে এবং আইজিআইবি আছে, এর মাধ্যমে সিএসআইআর ভারতীয় জনসংখ্যার জিনোম যে অনুক্রমণ হয়েছে, যে মিশন চালু করেছে, সেইটার নাম কি? ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে? ইন্ডিয়ান জিনোম প্রজেক্ট। ঠিক আছে, ইন্ডিজেন জিনোম প্রজেক্ট, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ইন্ডিজেন জিনোম প্রজেক্ট, পুরো নাম হচ্ছে ইন্ডিজেন জিনোম প্রজেক্ট, এটা হচ্ছে পুরো নাম। এটা মনে রেখো, ভীষণ ইম্পর্টেন্ট, যে ভারতীয় জনসংখ্যার জিনোম অনুক্রমণ করা হচ্ছে। তার মানে কি? সিকোয়েন্সিং দ্য ইন্ডিয়ান পপুলেশন, জিনোম সিকোয়েন্সিং। অনুক্রমণ শব্দ অর্থ হচ্ছে সিকোয়েন্সিং করা। জিনোম সিকোয়েন্সিং অফ ইন্ডিয়ান পপুলেশন, সেটা এই দুই সংগঠন করছে এবং এটা সিএসআইআর কর্তৃক লঞ্চ হয়েছে। তো প্রজেক্টের নাম কি? ইন্ডিজেন। পরবর্তী 10টা প্রশ্ন। What is the name of scheme launched by Punjab government in March 2025 to ensure the safety and the dignity of the woman child? পাঞ্জাব গভর্নমেন্ট দ্বারা যে শিশু সুরক্ষা এবং নারী নিরাপত্তার জন্য যে করা হয়েছে, সেইটার নাম কি সেটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। সেই স্কিমটার নাম কি? নাম হচ্ছে প্রজেক্ট হিফাজত। ঠিক আছে, এই যে এটার নাম হচ্ছে কি? প্রজেক্ট হিফাজত। ওকে, এবং এর যে তোমাদের মনে রাখবে এটা কবে চালু করা হয়েছে? তোমাদের 7 মার্চ চালু করা হয়েছে। এখানে দেওয়া আছে না? দেওয়ানি, বলে দিচ্ছি। 7 মার্চ এটাকে চালু করা হয়েছে। 7 মার্চ চালু করা হয়েছে। আর মনে রাখবে 8 মার্চ কিন্তু তোমাদের অন্তরাষ্ট্রীয় মহিলা দিবস হয়। ঠিক আছে, তো অন্তরাষ্ট্রীয় মহিলা দিবস সেটা কিন্তু 8 মার্চ হয়, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানকার সিএম এর নাম কি? সেটা হচ্ছে বলজিৎ কৌর। হ্যাঁ, সরি, তোমাদের অ্যাকচুয়ালি সিএম হচ্ছে ভগবন্ত মান, বলজিৎ কৌর হচ্ছেন এই যে সোশ্যাল সিকিউরিটি মিনিস্টার, এখানে কে আছেন? বলজিৎ কৌর। ঠিক আছে, একটুখানি তোমাদের চেঞ্জ করে দিই, সরি। সিএম আছেন হচ্ছেন ভগবন্ত মান। ঠিক আছে, ভগবন্ত মান হচ্ছেন সিএম এখানকার, এটা। ঠিক আছে, আর সোশ্যাল সিকিউরিটি মিনিস্টার যার দ্বারা স্কিম চালিত হয়েছে, সোশ্যাল সিকিউরিটি মিনিস্টার, তার নাম কি? তার নাম হচ্ছে তোমাদের বলজিৎ কৌর, যিনি এই প্রজেক্ট চালু করেছেন। ঠিক আছে, যিনি এই প্রজেক্ট চালু করেছেন, তো এই জন্য এটা ইম্পর্টেন্ট, ওনার নাম ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 2024 সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে? দেখো, চলচ্চিত্র পুরস্কারের জগতে দাদা সাহেব ফালকে হচ্ছে সব থেকে বেস্ট অ্যাওয়ার্ড। আর কে পেয়েছেন? গর্বিত আমরা, মিঠুন চক্রবর্তী এই পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, অ্যান্সার উইল বি মিঠুন চক্রবর্তী, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখো, এই যে 70তম, এটা 2024-এর, কিন্তু 2025-এর তা একটু বলে দিই, ইম্পর্টেন্ট। 2025-এ যিনি পেয়েছেন তিনি হচ্ছেন মোহনলাল। ঠিক আছে, কে পেয়েছেন? মোহনলাল। উনি একজন মালায়ালাম অ্যাক্টর। তো মালায়ালাম অ্যাক্টর। ঠিক আছে, মালায়ালাম অ্যাক্টর, উনি কিন্তু 2025 সালে পেয়েছিলেন এবং এটা 71তম। দেখতে পাচ্ছ 2024 এটা 70তম, তাহলে এটা কী হবে? 71তম হবে, কারেক্ট। তো আমি এটা লিখে দিচ্ছি তোমাদের, 71th, 71তম। 71 হয় না, 71st। ঠিক আছে, যাই হোক। তো আর এর আগে, অর্থাৎ তোমাদের 23-এ, কারণ 2024-25 2023-এ যেটা কিনা তোমাদের 69তম। ঠিক আছে, তাতে কে পেয়েছিলাম? রহিদা রমন। তো এই ফ্যাক্টগুলো একটু যদি মনে রাখো ভালো হয়। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়। নিউ দিল্লি। দেন কে? রাষ্ট্রপতি দেন এই সম্মান, দ্রৌপদী মুর্মু। আমাদের এখনকার সময়কার কে? দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, দ্রৌপদী মুর্মু। ওকে, চলো নেক্সট পরেরটাতে। ইন অগস্ট
2025, at which location did the India launch its first artificial intelligence powered Anganwadi, making the major advancement in the early childhood education? তোমরা জানো অঙ্গনওয়াড়ি ব্যাপারটা কি? সেটা হচ্ছে প্রাথমিক শৈশবে শিক্ষার একটা বড় অগ্রগতির লক্ষ্যে কিন্তু এই অঙ্গনওয়াড়ি প্রকল্প চালু করা হয়েছে এবং এটাকে এআই ভার্সন আনা হয়েছে। কোন রাজ্যে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, কোথায় সেইটা তোমাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো অ্যান্সার কী হবে তোমাদের? মহারাষ্ট্র। হোয়াট ইজ মহারাষ্ট্র? এই যে মহারাষ্ট্র, ঠিক আছে। মহারাষ্ট্রের পুনের অন্তর্গত তোমাদের বড় ধামনা শহর যেটা আছে নাগপুরের, ঠিক আছে, নাগপুরের বড় ধামনা শহর, বড় ধামনা, এই বড় ধামনা শহরে কিন্তু তোমাদের এই প্রকল্প ফার্স্ট এইভাবে চালু করা হলো, তো এআই ভার্সন চালু করা হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক জিজ্ঞেস করা হয়েছে এবং 2025-এর র্যাঙ্ক জিজ্ঞেস করা হয়েছে। সেটা হচ্ছে 71তম র্যাঙ্ক করেছে 118টা দেশের মধ্যে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি ডি, 171তম র্যাঙ্ক করেছে 118টা দেশের মধ্যে। কে? আমাদের ভারতবর্ষ, ঠিক আছে। স্কোর কত? যদি স্কোর জিজ্ঞাসা করা হয়, স্কোর কত তোমাদের? 53.3, এটা হচ্ছে তোমাদের স্কোর করেছে। বেস্ট হচ্ছে তোমাদের সুইডেন, ঠিক আছে, সুইডেন। তারপর হচ্ছে তোমাদের ফিনল্যান্ড। এই সুইডেন, ফিনল্যান্ড, আইল্যান্ড এরা কিন্তু বেস্টের তালিকাতেই থাকে। এর অন্য কারণ হচ্ছে ডেনমার্ক যেমন, এর অন্য কারণ কি? এদের জনসংখ্যা অত্যন্ত কম, ফলে এরা জেনাতন প্রকারণে কিন্তু অনেক বেশি হাইটে কিন্তু যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, 2024-এ এই স্কোরটা কত ছিল? এটা তো 2025-এ স্কোর বললাম যেটা 71। 2024-এ কত ছিল? সেটা হচ্ছে তোমাদের 63-তে কিন্তু দাঁড়িয়েছিল ইন্ডিয়া, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? 71তম। চলো পরেরটা। পরের প্রশ্ন, 2025 সালে 18ই নভেম্বর নারী, দলিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে বাড়তে থাকা অত্যাচারের প্রতিবাদে কোন রাজনৈতিক দল দেশব্যাপী আন্দোলন শুরু করেছিল? কারেক্ট অ্যান্সার তোমাদের হবে সিপিআই, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এবং এইটা তোমাদের কিন্তু করা হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, হুইচ টাইপ অফ ব্রিজ ইজ নিউ পাম্বন ব্রিজ? এটা হচ্ছে তোমাদের সমুদ্রের ওপর তৈরি একটি রেলওয়ে ব্রিজ, এই জন্য ইম্পর্টেন্ট। সমুদ্রের ওপর তৈরি রেল ব্রিজ, ঠিক আছে, এই জন্য ইম্পর্টেন্ট, BRIDG, সমুদ্রের ওপর তৈরি রেল ব্রিজ কিন্তু এটা গেল। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ভারতের প্রথম ফার্স্ট ভার্টিক্যালি লিফট ব্রিজ, ঠিক আছে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্সার তোমাদের কী হবে? ভার্টিক্যালি লিফট ব্রিজ কোথায় আছে? তামিলনাড়ুর রামেশ্বরমে আছে, ঠিক আছে, তামিলনাড়ু রামেশ্বরম। সো ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট এই MCQটা, এটা একটু মনে রাখবে, পড়েছে অলরেডি। চলো নেক্সট পরের প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য হাই লেভেল কমিটি অফ দ্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন বলে যে নতুন প্রজেক্ট চালু হয়েছে, মানে যে তোমাদের অথরিটি গঠন করা হয়েছে, তার চেয়ারম্যানকে বা চেয়ারপারসনকে? অ্যান্সার হবে তোমাদের গত যে তোমাদের রাষ্ট্রপতি ছিলেন তার নাম হচ্ছে রামনাথ কোবিন্দ। উনি কিন্তু আগামী দিনের নয়, এক্স রাষ্ট্রপতি বলতে পারো, যাকে আমরা বলি পূর্বতন রাষ্ট্রপতি, ঠিক আছে। তো পূর্বতন রাষ্ট্রপতি, ওনার নাম হচ্ছে রামনাথ কোবিন্দ, ঠিক আছে, রামনাথ কোবিন্দ। উনি কিন্তু এই যে কমিটি আছে তার চেয়ারম্যান হিসেবে আছেন, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন, এটা নিয়ে কয়েকদিন ধরে প্রশ্ন এসছে, কারণ এই প্রশ্নটা স্টুডেন্টরা খুব গোলাচ্ছে, তাই বলেছে যে হোয়াট ইজ দ্য সেকেন্ড ফেজ অফ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস? ঠিক আছে, দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দুটো পার্টে হয়েছিল। ফার্স্ট যে পার্টটা হয়েছিল সেটা তোমাদের হয়েছিল লে লাদাখে, ঠিক আছে, লে লাদাখ। এখানে মেনলি আইস স্কেটিং, আইস হকি ইত্যাদি, অর্থাৎ বরফ বেসড এই খেলাগুলো হয়েছিল ফার্স্টে। পরবর্তীকালে এটাকে চেঞ্জ করা হয়েছে এবং এখানে JNKতে, জম্মু কাশ্মীরের গুলমার্গে, ঠিক আছে, কোথায় দ্বিতীয় ফেজ কোথায় হয়েছিল? জম্মু কাশ্মীরের গুলমার্গে কিন্তু এটা হয়। তো অ্যান্সার তোমাদের কী হবে? এইটা, গুলমার্গ ইন জম্মু কাশ্মীর। লে লাদাখে কিন্তু ফার্স্ট হয়েছিল, এখানে বলেছে সেকেন্ড ফেজ, তো সেকেন্ড ফেজ হয়েছিল জম্মু অ্যান্ড কাশ্মীরে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট চলো, আর এই খেলাতে ফার্স্ট স্থান কে দখল করেছে? ইন্ডিয়ান আর্মি, এটা মনে রাখবে। ইন্ডিয়ান আর্মি কিন্তু ফার্স্ট স্থান এই খেলায় কিন্তু দখল করেছে, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেম, ওটা কিন্তু খেলো ইন্ডিয়া উইন্টার ছিল, এটা কি খেলো ইন্ডিয়া ইউথ 2025 কোথায় আয়োজন করা হয়েছে? অ্যান্সার তোমাদের হবে বিহার। ইভেন বিহারে তোমাদের 5টা শহরে কিন্তু আয়োজন করা হয়েছিল, নট একটা, ঠিক আছে। কি সেটা হচ্ছে যে তোমাদের
পাটনাতে আয়োজন করা হয়েছিল, 1 মিনিট, টেকনিক্যাল এরর। তো পাটনাতে আয়োজন করা হয়েছিল, রাজগীর আয়োজন করা হয়েছিল, গয়াতে আয়োজন করা হয়েছিল, ভাগলপুরে আয়োজন করা হয়েছিল, ভাগলপুর, এবং তোমাদের বেগুসরাইতে আয়োজন করা হয়েছিল। এই 5টা শহরে কিন্তু আয়োজন করা হয়েছিল, ইম্পর্টেন্ট। ওকে, এবার একটা জিনিস মাথায় রাখবে, কিছু খেলা এখানে হয়েছে আর কিছু খেলা দিল্লিতে হয়েছে। তো পাটনায় বিহারে আয়োজন করা হলেও এর একটা পোর্শন কিন্তু দিল্লিতেও খেলা হয়েছে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, নিউ দিল্লিতেও কিন্তু এর একটা পোর্শন খেলা হয়েছে, এটা একটু মনে রাখবে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে যে কোথায় খেলা হয়েছিল, এইদিকে কোথায় খেলা হয়েছে। যেমন আগের বার তোমাদের কী দেখলো, সেকেন্ড ফেজ খেলা হয়েছিল কিন্তু তোমাদের জম্মু কাশ্মীরে, ফার্স্ট ফেজ খেলা হয়েছে লেয়ার না থাকে। তো এরকম ব্যাপারটা, এটা যদিও ফেজ ছিল না, বাট এটাই তোমাদের ছিল, ঠিক আছে? ওকে, কিছুটা বিহারে কিছুটা নিউ দিল্লিতে খেলা হয়েছে। চলো, আচ্ছা এই প্রশ্নটা আমি একটু ফিরে এলাম, আবার রিভার্ট ব্যাক করে এলাম। এখানে এটা কিন্তু পুনে হবে না, ঠিক আছে? এটা মাথায় রেখো, এটা কিন্তু পুনে হবে না, এটা নাগপুর বড় ধামলা এবং হচ্ছে মহারাষ্ট্রই হবে, কিন্তু নাগপুর বড় ধামলা হবে, ঠিক আছে? তো নাগপুর থাকলে তখনই অ্যান্সার করবে, পুনে কিন্তু অ্যান্সার করবে না। ক্লিয়ার? এটা একটু বলার জন্য একবার ব্যাক করলাম, আমি তখন কাটতে ভুলে গেছিলাম। চলো, নেক্সট প্রশ্ন তোমাদের বলছে 2025 পয়লা মার্চ সেবির 11তম চেয়ারম্যান কে দায়িত্ব নিলেন? অ্যান্সার হবে তোমাদের তুহিন কান্ত পান্ডা, ঠিক আছে? এইটা তোমাদের অ্যান্সার হবে, এটা মাথায় রেখো, ভেরি ইম্পর্টেন্ট। তুহিনকান্ত পান্ডার আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন মাধবী পুরী, তুহিনকান্ত পান্ডা ওনার জায়গা নিয়েছেন, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের যে নিউ ব্যাচ 2026-এর জন্য চালু হচ্ছে সেটা তোমাদের একটু বলে দিই। আমাদের অলরেডি যে ব্যাচ চলছে সেটাও তো আছে, তার সঙ্গে নিউ ব্যাচ যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে 2026-এ তোমাদের রেলওয়ের ওপর বেস করে ব্যাচ চালু করা হচ্ছে। মেনলি এই ব্যাচে তোমরা দুটো জিনিস একসাথে পাবে, একটা হচ্ছে তোমাদের সায়েন্স, দুই হচ্ছে তোমাদের ম্যাথ। অনেকেই বলেছে স্যার আমরা এটা নেবো না ওটা নেবো, ওটা নেবো না এটা নেবো, অনেকে বলেছে আবার দুটোই নেবো। তো আমরা ওভারঅল কম্বাইন করে আমাদের 799 প্রাইস আছে, 1199 টাকা প্রাইসটাকে কমিয়ে 799 প্রাইস করা হচ্ছে তোমাদের। কোনো রকম অকেশন বা কিছুতে ছাড় আসবে, এটা 1 নম্বর কথা। আজকে এই ব্যাচের ওপেন টাইম আছে, অর্থাৎ 25শে ডিসেম্বর আজকে তোমাদের ব্যাচের ওপেন টাইম আছে। তো ওপেন টাইমে তোমাদের যদি কিছু ছাড় থাকে সেটা তোমাদের ওপেন টাইমেই তখনই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওপরে শো হবে, 1 নম্বর কথা। অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপের লিঙ্ক তোমরা কোথায় পাবে? ফার্স্ট কমেন্টে তোমাদের অ্যাপের লিঙ্ক আছে, WB এক্সাম পোর্টাল বলে তোমরা যদি সার্চ করো, তোমাদের যে প্লেলিস্ট আছে, মানে সরি অ্যাপের যে প্লে স্টোর আছে সেখানে গেলেও তোমরা কিন্তু অ্যাপ পেয়ে যাবে। এটার নাম হচ্ছে বিক্রম ব্যাচ 2.0, সায়েন্স এবং ম্যাথ। সায়েন্স আলাদা, ম্যাথ আলাদা, এই মুহূর্তে এখনও অবধি নেই। সায়েন্স অ্যান্ড ম্যাথ একসঙ্গে 799 আছে। যদি কেউ চাও সায়েন্স আলাদা ম্যাথ আলাদা, তারা অ্যাডমিনের সঙ্গে কথা বলতে পারো, ঠিক আছে? কীভাবে কথা বলবে? হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8670838797। যারা হোয়াটসঅ্যাপ করেছো এখন অবধি রিপ্লাই পাওনি, তারা আজকে রিপ্লাই পাবে। আগের দিন অনেককে রিপ্লাই দেওয়া হয়েছে, আজকেও তোমাদের রিপ্লাই দেওয়া হবে, ঠিক আছে? কারণ কালকে আমাদের চাপ আছে ক্লাসে, কারণ কালকে তোমাদের এক্সাম আছে, তো সেই জন্য ক্লাসের চাপ আছে। তো আজকেই যেটা সম্ভব রিপ্লাই তোমাদের করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এই ব্যাচটা কিন্তু ভ্যালিডিটি তোমাদের থাকবে 2027 জানুয়ারি অবধি, যেদিন খুশি নিতে পারো, কিন্তু ভ্যালিডিটি ফিক্সড 27 জানুয়ারি 2027 জানুয়ারি অবধি থাকবে। কারণ আমরা স্টার্ট করছি এই অনুযায়ী ভ্যালিডিটি থাকবে। তুমি কখন নিচ্ছ তা নয়, তাহলে তো এরকম হবে যে তুমি ডিসেম্বর মাসে নিচ্ছ, তুমি বললে পরের বছর অবধি, তাহলে কোশ্চেন আপডেট করবো কী করে আমরা, ঠিক আছে? তার জন্য আমরা নতুন ব্যাচ আমাদের আনতেই হয়। সেই জন্য মিনিমাম তোমরা চেষ্টা করো যে 2-1 মাসের মধ্যে ব্যাচটাকে নেওয়ার। তো 2027 জানুয়ারি। এখানে পড়ানো কীভাবে হবে বলে দিচ্ছি, ভিওডি এবং লাইভ বোথ আসবে, অর্থাৎ কিছু জিনিস রেকর্ডেড থাকবে, কিছু লাইভ থাকবে, মেনলি লাইভ বাট রেকর্ডেডও থাকবে। তার কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা লাইভ দরকার নেই, সেটা রেকর্ডেড করলেই হয়ে যাবে। আর কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে বোঝাবার দরকার, সেখানে আমি লাইভ দেবো, ঠিক আছে? ভ্যালিডিটি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখাও আছে। আরেকটা জিনিস যেটা, এটা কিন্তু তোমাদের বাইলিঙ্গুয়াল ব্যাচ, যার মানে বেঙ্গলি প্লাস ইংলিশ, এই বোথ ভার্সানে তোমাদের কিন্তু পড়ানো হবে। সায়েন্সে যখন ডিটেলস করানো হবে তখন ব্যাপারগুলো বেঙ্গলিতে লেখা হবে, কিন্তু টার্মগুলো বেঙ্গলি ইংলিশ দুটোতেই থাকবে, ঠিক আছে? বোঝাতে পারলে আবরণী কলা শুধু আবরণী কলা লিখে দেওয়া হবে না, এপিথেলিয়াল টিস্যু কথাটা লেখা থাকবে, ঠিক আছে? ঘনকাকার আবরণী কলাকে কিউবয়েডাল এপিথেলিয়াম লেখা থাকবে, এরকমভাবেই তোমাদের করানো হবে। বোঝা যাচ্ছে? প্যারালাল সার্কিটিংকে শুধু সমান্তরাল বর্তনী বলা হবে না, প্যারালাল সার্কিটিং কথাটা লেখা থাকবে। যে টার্মগুলো বুঝতে অসুবিধা হয় সেগুলো ডেফিনেটলি লেখা থাকবে, কারণ সায়েন্স ইংলিশ রিলেটেডই হয়, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার গেল। এবার তোমরা বলছো স্যার কারেন্ট অ্যাফেয়ার্স স্যার আমরা কী করবো? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কোনো একজনের পক্ষে এই 4টে সাবজেক্ট উইথ কারেন্ট অ্যাফেয়ার্স ব্যক্তিগতভাবে আমার 2017 থেকে, ইভেন তার আগে থেকে, কারণ আমি মৌলালিতে তোমাদের অফলাইন কোচিং করতাম, অর্থাৎ 2013 থেকে আমার এক্সপিরিয়েন্স আছে, পসিবল নয় একজনের পক্ষে ওটা করা, ঠিক আছে? খিচুড়ি পাকিয়ে গোল্লা পাকিয়ে যাবে, ঠিক আছে?
অথবা তাকে সায়েন্সে কম্প্রোমাইজ করতে হবে, অথবা তাকে ম্যাথে কম্প্রোমাইজ করতে হবে, অথবা তাকে ওই দুটোতে কম্প্রোমাইজ করতে হবে। কারণ এদের যা ওয়েটেজ এবং তোমাকে যা পড়াতে হবে, আমি অ্যাজ এ টিচার হিসেবে বলছি, সম্ভব নয়। তো সেই জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে এখনও অবধি ফ্রিতে দেওয়ার কথা ভেবেছি। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ফ্রি ব্যাচ আসবে, কারণ ওখানে আমি পড়াবো না, কারেন্ট অ্যাফেয়ার্স অন্য একজন পড়াবে। ঠিক আছে, গেল। আর এটা লাইভ ব্যাচ, মানে আমি সামনে এসে পড়াবো তোমাদের, পুরো সিস্টেম চেঞ্জ করা হচ্ছে। আরেকটা যেটা গেল সেটা হচ্ছে তোমাদের, দেখো সায়েন্স ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও তোমাদের একটা বেসিক পার্ট থাকে রিজনিং, এটাও তোমাদের আমি ফ্রিতে পড়াবো। কারণ রিজনিং বেসিক্যালি পেডে পড়ানো জিনিসই নয়। রিজনিং হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার হবে। তা যে জিনিসটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে সেটাতে তোমার মেটেরিয়াল দরকার। ঠিক আছে, সেটাতে কী দরকার? জাস্ট মেটেরিয়াল দরকার, আর কিচ্ছু নয়। এবার কারণ তুমি যত প্র্যাকটিস করবে তুমিই তত বুঝতে পারবে যে তোমার কোনটা করলে ওটা সলভ হবে। যেমন র্যাঙ্কিং, যেমন তোমাদের আলফানিউমেরিক সিরিজ, যেমন তোমাদের সিলক্স, যেমন তোমাদের পাজল, যেমন তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইগুলো কিন্তু ডেফিনেটলি আমি বারবার বলবো, যত প্র্যাকটিস করবে ওগুলো তার। কোনো টিচার ওগুলোকে বুঝিয়ে দিতে পারে না, কারণ ওগুলো প্রচুর টাইপের হয়। তুমি 10টা টাইপের করে গেলে ওটা 1000 টাইপের হয়। তুমি 1000 টাইপ কী করে করবে? প্র্যাকটিস হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। প্র্যাকটিসের জন্য আমি বলবো বুকস ইজ গুড। কিরণ প্রকাশনীর যে বাংলায় বই আছে কিনতে পারো, ইউথের যে ইংলিশ ভার্সান বুকস আছে সেটা কিনতে পারো, কারণ ইউথের বাংলা নেই সোজা কথা বলতে। আর.এস. আগরওয়ালের যে তোমাদের বেঙ্গলি ভার্সানের বুকস আছে কিনতে পারো। লেটেস্ট যে কোশ্চেন্সগুলো আমরা দেই করানোর সময় সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। ইউথের পিডিএফও পাওয়া যায়, তোমরা জানো, বিভিন্ন জায়গায়। ঠিক আছে, যদি চাও, আমার মতে বই কেনাই বেস্ট। ঠিক আছে, তা ওটার বাংলা ভার্সান করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, এইগুলো করতে পারো, কারণ এইগুলো হচ্ছে বেস্ট জিনিস। আপডেটেড কোশ্চেন্স পাবে, আপ টু ডেট কোশ্চেন্সও পাবে, প্লাস প্র্যাকটিস হবে। কারণ রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে পড়ার ব্যাপার আর প্র্যাকটিসের ব্যাপার। এই জায়গায় কিন্তু তথ্য যত তুমি পাবে তত ইম্পর্ট্যান্ট। বোঝাতে পারলাম আমি? তথ্য যত পাবে তত ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? ক্লাস তো আমি দেবোই বলেছি। ঠিক আছে, তো রিজনিংটা চেষ্টা করছি আমি নিজে করানোর, যদি না পারি অন্য দুজনকে দিয়ে করাবো, কারণ সময়ের অভাব রয়েছে। কারণ এই সায়েন্স আর ম্যাথ ইজ এ হিউজ সাবজেক্ট। এখানে পসিবলই নয় যখন কেউ এটা করাবে, কারণ সায়েন্সে ইটসেলফ কিন্তু বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি আছে, এটা তোমাকে বুঝতে হবে। তো 3টে সাবজেক্ট আছে এখানে, ছেলে খেলা নয় এটা। আমি 4টে নিলাম তারপর হরবার হলো, ব্যাপারটা ঠিক নয় সেটা। আর পড়ানো পসিবল না, কারণ আমি নিজে 2013 থেকে পড়াচ্ছি, সেই জন্য খুব ভালো করে জানি। ওইটুকু এক্সপার্টাইজ আমার হয়েছে যেখানে বলতে পারি পড়ানো পসিবল না, এই 4টে সাবজেক্ট একসঙ্গে পসিবলই নয়। একটা শেষ করে একটা শুরু করতে হবে, ততক্ষণে পরীক্ষা চলে আসবে। বোঝাতে পারলাম আমি? তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। ঠিক আছে, আর মনে রাখবে এটা পরিশ্রমের ব্যাপার নয়, এটা হচ্ছে পরিশ্রম এবং ব্রেন দুটোরই ব্যাপার। হিউম্যান মস্তিষ্ক টায়ার্ড হবেই হবে, সে তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন। বাস্তবটা বললাম, এবার তোমরা বোঝো। এই হচ্ছে টোটাল ব্যাপার। চলো আমরা নেক্সট এবং লাস্ট কোশ্চেন্সে আমরা যাব আজকের। এই প্রশ্নটা তোমাদের রিসেন্ট ট্রেন্ডিংয়ে ছিল, 2025 সালে সংসদে পেশ করা 130তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আইন। মনে রাখবে এই আইন অনুযায়ী কী করা হয়েছে? গভর্নিং ফ্রম জেল, এই প্রথাকে দূর করা হয়েছে। কী করা হয়েছে? GOVERN, গভর্নিং ফ্রম জেল। এই যে একটা ছিল যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং কোনো নেতা যদি তারা কোনো ভালো রকম পদে থাকেন এবং তাদের যদি জেল হেফাজত হয়, 30 দিনের টানা যদি জেল হেফাজত হয়ে থাকে, তাহলে তাকে সেই পদ থেকে পদত্যাগ করতে হবে। এবং 30 দিনের টানা তোমাদের জেল হেফাজত, আর 5 ইয়ারের যদি সেখানে কি হয়, তোমাদের ইমপ্রিজনমেন্ট হয়। ঠিক আছে, ইমপ্রিজনমেন্ট মানে জেল হয়। জেল হেফাজত আর জেলের মধ্যে একটি পার্থক্য আছে। অনেক সময় কি করা হয়, তার অপরাধ প্রমাণ হওয়ার আগে অবধি তাকে জেলে রাখা হয়, আবার অপরাধ প্রমাণ হলে তারপর তার আবার সাজা হয়। এই দুটো জিনিস পার্থক্য আছে। এটা হচ্ছে জেল মানে সাজার জন্য, অর্থাৎ পানিশমেন্ট, আর এটা হচ্ছে জেল হেফাজত। ঠিক আছে, সো যদি 30 দিন হয়ে যায় তাহলে তাকে ওই পদ থেকে সরে আসতে হবে। আর যদি 5 ইয়ার ইমপ্রিজনমেন্ট হয়, সঙ্গে সঙ্গে হয়, ধরো 30 দিন জেল হেফাজত হলো না, প্রথম দিন ডিসিশন হয়ে গেলো যে 5 ইয়ার তাকে জেলেই থাকতে হবে, তাহলেও তাকে পদত্যাগ করতে হবে। কারণ একজন ব্যক্তি যে জেলে আছে, সে গমন করছে জেল থেকে, এটা একটা গণতন্ত্রের পক্ষে বাজে ব্যাপার। সেই জন্য এই প্রথা চালু করা হয়েছে। তো অ্যান্সার তোমাদের হবে 30 ডেজ। এটা নিয়ে তোমরা গুগলে সার্চ করে আরও বেটার জেনে নিতে পারো, পুরোটা পড়লে ভালো হয়, অনেক বড় একটা প্যারা লেখা আছে, টোটাল পড়লে ভালো হয়। দেখো আমি একটা দুটো কথা বলবো, তোমরা অনেকে জিজ্ঞেস করো যে কারেন্ট অ্যাফেয়ার্সে কোথা থেকে আসছে। দেখো গভর্নমেন্ট যে বিভিন্ন ওয়েবসাইট আছে না, গভর্নমেন্ট ওয়েবসাইট, মেন ওয়েবসাইট হচ্ছে PIB, ঠিক আছে, পাবলিক ইনফরমেশন ব্যুরো। তো এই PIB এটা হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তো এই পিআইবিকে তোমরা ফলো করো। পিআইবিতে যা যা প্রশ্ন পড়ে তার উপর বেশ কিন্তু প্রশ্ন দেওয়া হয়। রিসেন্টলি তোমাদের NTPCর অ্যান্সার কি এসছে, ওরও কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, সো এই টোটাল তোমাদের মনে হচ্ছে 40 থেকে 41টা কারেন্ট অ্যাফেয়ার্স হলো টোটাল, আজকে এই অবধি ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।